শুরু করছি প্রিয় রাগিনী গল্পের ৩ নম্বর পর্ব। লেখনীতে লামিয়া ইসলাম শাম্মী। মাথা নিচু করে বসে চোখের পানি ফেলছে শারমিন। তার সামনে দাঁড়িয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদ। রুমের মধ্যে পিনপতন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। ফ্ল্যাশব্যাক। হাতে ব্যথা নিয়ে শুয়েছিল শারমিন। হঠাৎ রাশেদ খাবার নিয়ে রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। খাবারের প্লেটটা টেবিলে জোরে শব্দ করে রাখতেই ঘুম ভেঙে যায় শারমিনের। চোখ মেলে দেখে রাশেদ চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শারমিন তাড়াতাড়ি উঠে বসে চোখ মুছে আবার তাকালো। না স্বপ্ন দেখছে না, রাশেদের চাহনিতে কোনো নাড়াচড়া নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শারমিন আস্তে করে বলল, আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? রাশেদ চোখ সরিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, তারপর এই খাবারগুলো খেয়ে ওষুধ খাবেন। শারমিন ভ্রুকুচকে বলল, খাবো না, নিয়ে যান খাবার। আমি যা বলেছি সেটাই করবেন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নিন। ঠিক তখনই রাশেদের ফোনে কল এলো। শারমিন ভ্রু কুচকালো। এত রাতে কে কল করে? রাশেদ পকেট থেকে ফোন বের করে রিসিভ করতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। রাশেদ শারমিনের দিকে তাকিয়ে বলল, মিহি একটু হোল্ড করো। তারপর শারমিনকে বলল, আমি যেন ফিরে এসে দেখি খাবার শেষ করেছেন। বলেই দ্রুত বেরিয়ে গেল। শারমিন কিছু বুঝলো না, তবে এতটুকু বোঝার বাকি রইল না যে রাশেদ কোনো মেয়ের সাথে কথা বলছে। বুকটা ভারী হয়ে এলো, চোখে পানি জমলো। কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। খাবার সেভাবেই পড়ে রইল। কিছুক্ষণ পর রাশেদ ফিরে এসে দেখলো খাবার সেভাবেই পড়ে আছে। শারমিন শুয়ে আছে। রেগে বিছানা থেকে টেনে শারমিনকে উঠালো। শারমিন হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। অবাক হয়ে তাকালো রাশেদ। ফর্সা মুখ, কান্নার কারণে লাল টকটকে নাদুস নুদুস গাল দুটো টমেটোর মতো দেখাচ্ছে। দেখে রাশেদের হাসি পেল, তবুও হাসলো না। গম্ভীর মুখে বলল, খাবার শেষ করতে বলেছিলাম, করনি কেন? এক কথা দ্বিতীয়বার রিপিট করতে আমার ভালো লাগে না। শারমিন চুপচাপ বসে রইল। রাশেদ হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। শারমিন ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাশেদ রেগে উঠল, কি সমস্যা? ভালোভাবে বলছি, ভালো লাগছে না আপনার? রাগে অভিমানে শারমিন হঠাৎ বুকের ওপর ধাক্কা দিয়ে বলল, সমস্যা তো আপনি। ব্রুকুসকে রাশেদ বলল, আমি কি সমস্যা করেছি? চোখ মুছে শান্ত স্বরে শারমিন বলল, কয়টা বাজে এখন? রাত প্রায় 1টা। কেন? রাগে শারমিন কলার চেপে ধরলো। তাহলে কে ওই মেয়ে? এত রাতে আপনাকে কল করে কেন? এত রাতে আপনাকে কেন দরকার তার? রাশেদ শারমিনের হাত ছড়িয়ে শান্তভাবে বলল, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমার ব্যক্তিগত ব্যাপারে বাইরের কেউ নাক গলাক সেটা আমি পছন্দ করি না। শারমিন অবাক হয়ে বলল, আমি বাইরের কেউ? কেন, সন্দেহ আছে? শুষ্ক কণ্ঠে উত্তর দিল রাশেদ। অভিমানের চোখে চোখ রেখে শারমিন বলল, সে কি বিশেষ কেউ যার জন্য আমি বাইরের মানুষ হয়ে গেছি? হবে হয়তো। শারমিন বুক ফেটে কান্না বেরিয়ে এলো। কলার চেপে ধরে ভাঙা গলায় বলল, আপনি খারাপ মানুষ, আমার বিশ্বাস ভেঙেছেন, অনেক খারাপ। আমার সাথে ভালোবাসার অভিনয় করেছেন, আমাকে ভালোবাসা শিখিয়ে অন্য কারো হাত ধরেছেন। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। রাশেদের ভেতরে রাগ জমলেও কন্ট্রোল করলো। ঠান্ডা গলায় বলল, কি করবেন না করবেন পরে দেখা যাবে। বলেই শারমিনকে টেনে বিছানায় বসিয়ে খাবার প্লেট সামনে দিয়ে বলল, খেয়ে নিন, তারপর ওষুধ খাবেন, আর হাতে মলম লাগাতে হবে। শারমিন রাগে প্লেট ছুঁড়ে ফেলে দিল। দরদ দেখাতে এসেছেন আমাকে? আপনার দরদ অন্য কোথাও দেখান, আমার দরকার নেই। নাটক আপনি খুব ভালো পারেন, তাই ওই মেয়ের জন্য রেখে দিন। চলে যান এখান থেকে, না হলে আমি। কথা শেষ হওয়ার আগে ঠাস করে একটা চড় বসল তার গালে। অবাক হয়ে তাকিয়ে থাকতে রাশেদ রাগে তার গলা চেপে ধরল। চলে না গেলে কি করবি? চিৎকার করবি? কর দেখি তোর গলা দিয়ে আওয়াজ বের হয় কিনা। অনেকক্ষণ ধরে আজে বাজে কথা শুনছি, এখন চিৎকার কর। শারমিন ছটপট করতে লাগলো। রাশেদ আরো জোরে চেপে ধরলো। তারপর হঠাৎ থেমে গেল। শারমিন ছটপটানি বন্ধ করে শান্তভাবে তাকিয়ে রইল তার দিকে। অবাক হয়ে রাশেদ গলা ছেড়ে দিল। শারমিন কাশতে কাশতে চোখ মুখ লাল টুকটুকে। মনে হলো একটু ছোঁয়াতেই রক্ত গড়িয়ে পড়বে। রাশেদ নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু শারমিনের কথাগুলো তাকে অসহনীয় করে তুলছিল। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। শারমিন ভাঙা গলায় বলল, ছাড়লেন কেন? মেরে ফেলতেন। রাশেদ চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। তারপর আবার হাত ধরে বিছানায় বসালো। হাঁটু গেড়ে পাশে বসে মলম লাগাতে লাগলো। শারমিন হাত ছড়িয়ে নিল। রাশেদ রাগে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। শারমিন মাথা নিচু করে বসে রইল। চোখের পানি গড়িয়ে পড়ছে টুপটাপ। বর্তমান। রাশেদ রেগে বলল, আমার রাগের কথা আপনি ভালো করেই জানেন, তাই আরেকটা থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসে থাকুন, নয়তো খুব খারাপ হবে। বলেই শারমিনের হাত টেনে মলম লাগিয়ে দিল। তার
তারপর ফ্লোর পরিষ্কার করে গম্ভীর মুখে বলল, আমার সাথে আবার এমন জেদ দেখাতে আসলে থাপ্পড়ে গাল লাল বানিয়ে দিব। কথা শেষ করেই বেরিয়ে গেল। মাথা নিচু করে বসে অঝরে কাঁদতে লাগলো। কষ্ট হচ্ছে ভীষণ, কারণ রাশেদ তার গায়ে হাত তুলেছে বলে নয়, তার কষ্ট হচ্ছে এই ভেবে যে রাশেদের জীবনে তার কোনো মূল্য নেই, সে অন্য কাউকে ভালোবাসে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো শারমিন সে নিজেও বুঝলো না। ছাদের দোলনায় শুয়ে আছে রাশেদ। সকালের আলো চোখে লাগতেই চোখ মুখ কুঁচকে ফেললো। পিটপিট করে তাকাতেই বুঝলো সকাল হয়ে গেছে। গত রাতে শারমিনের রুম থেকে বের হয়ে ছাদে এসে বসেছিল। কখন যে চোখ লেগে গিয়েছিল সেটা তার মনে নেই। রাতের ঘটনাগুলো মনে পড়তে রাশেদের মুখ গম্ভীর হয়ে গেল। ছাদের ফ্লোরে চোখ পড়তেই দেখলো চারপাশে অর্ধেক পুড়ে যাওয়া সিগারেট ছড়িয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে একে একে সেগুলো কুড়িয়ে নিতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে কারো কণ্ঠ ভেসে এলো, একটার পর একটা সিগারেট খেলে বুঝি কষ্ট কমে? চমকে পিছনে ফিরে তাকাতে দেখলো লামিয়া দাঁড়িয়ে আছে। হালকা হাসি দিয়ে রাশেদ বলল, কখন এসেছি সেখানে? লামিয়া ধীর পায়ে এগিয়ে এসে বলল, যখন তুমি ঘুম থেকে উঠছো তখন। রাশেদ আর কোনো কথা বলল না, সিগারেটগুলো তুলে নিজের পকেটে ভরে রাখলো। পরে বাহিরে ফেলে দিবে। ভাইয়া, যাকে এত ভালোবাসো তাকে এত কষ্ট দিচ্ছ কেন? কাছে টেনে নিচ্ছ না কেন? রাশেদ ঠোঁট বাঁকিয়ে হাসলো। তুই আমাকে এই প্রশ্ন করছিস? আচ্ছা আগে তুই বল, তুই কেন তাকে টেনে নিচ্ছিস না তোর কাছে? এই কথায় হো হো করে হাসতে লাগলো লামিয়া। অবাক চোখে তাকিয়ে রইল রাশেদ। কিছুক্ষণ পরে হাসি থামিয়ে লামিয়া বলল, যাও এখন নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি গাছে পানি দিব। রাশেদ বুঝলো লামিয়া এই বিষয়ে কথা বাড়াতে চায় না, তাই চুপচাপ চলে গেল। লামিয়া টিউবওয়েল থেকে পানি ভরে গাছে পানি দিতে দিতে বাগানের দিকে তাকালো। খালি গায়ে শুধু শর্ট পরে বাগানে পুশ আপ করছে লাবিব। ওদিকে চোখ যেতে লামিয়া শুকনো ঢোক গিল। কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে শয়তানি হাসি এসে হঠাৎ মগে করে পানি ভরে ওপর থেকে লাবিবের গায়ে ঢেলে দিল। ঠাস করে পুরো পানি গিয়ে পড়লো লাবিবের ওপর। মাথা তুলে মগ গিয়ে সোজা মুখে লাগলো। লামিয়া হো হো করে হেসে উঠলো। ভিজে চুপচুপে দাঁড়িয়ে রইল লাবিব। চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। এই মেয়েকে কালকে মনে হলো কত বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনো শয়তানের হাড্ডি রয়ে গেছে ভেবে বিরক্ত হলো লাবিব। ভেঙচি কেটে লামিয়া নিজের রুমে চলে গেল। লাবিব বিরক্ত মুখে পাশ থেকে টাওয়াল নিয়ে শরীর মুছতে মুছতে নিজের রুমে ঢুকলো। টেবিল থেকে ফোন হাতে নিয়ে স্ক্রিনে চোখ পড়তে দেখলো মনিকা নামে সেভ করা নাম্বার থেকে 20টা মিস কল। লাবিব সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো। ওপাশে কিছু শোনা গেল না। লাবিব শান্ত গলায় বলল, তুমি তাহলে এসো, কালকে আমরা আমাদের বাসায় শিফট হব, কোনো সমস্যা হবে না। বলেই কল কেটে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। নাস্তা শেষ করে সবাই যে যার কাজে বেরিয়ে গেল। বসার ঘরে শুধু বাড়ির কর্ত্রীরা বসে আলাপ করছে। আর 2-1 দিন পরে খান পরিবারের সবাই তাদের বাড়িতে গিয়ে উঠবে, সে নিয়ে আলোচনা। ঠিক তখনই হঠাৎ করে কলিং বেলের শব্দে তাদের কথা বন্ধ হলো। রাশেদা বেগম দরজা খুলতেই চোখ পড়ল সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহের এক যুবক, পরনে সাদা পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস। ভদ্র হাসি দিয়ে সালাম জানালো। কে তুমি? কাকে চাই? রাশেদা বেগমের প্রশ্ন করতেই যুবক মাথা নুইয়ে বলল, জি আন্টি, আমি জুনায়েদ আহমেদ, লাবিবের ছোটবেলার বন্ধু। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো চেনা কণ্ঠ, এসে গেছিস? লাবিব দৌড়ে এসে জুনায়েদকে জড়িয়ে ধরল। আয়, সবার সাথে পরিচয় করিয়ে দেই। সবার সাথে পরিচয় পর্ব সেরে দুজনে ওপরে চলে গেল। বন্ধুর সাথে দেখা হওয়া লাবিব দারুণ খুশি। দরজা বন্ধ করে আড়মোড়া ভেঙে বসে বলল, বলতো তোর খবর কি? এই তো যা দেখছিস, এসে উত্তর দিল জুনায়েদ। বিয়ে শাদী করছিস নাকি? মজা করে জিজ্ঞেস করলো লাবিব। আরে না, কাজ করতে করতে দিন শেষ আবার বিয়ে, হাসলো জুনায়েদ। একটু থেমে তাকিয়ে বলল, তোর ঝাঁসি কি রানীটা কি এখনো আছে, নাকি বিদেশে গিয়ে বিদেশি মেম দেখে মন পাল্টে গেছে? লাবিব মুচকি হাসি দিয়ে বলল, সে আজও আমার হৃদয়ে আছে। সে ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে লাবিব চোখ তুলে তাকায় না, আর সে ছাড়া অন্য কোনো নারীর জায়গা দেয়নি আমার হৃদয়ে। বাহ, আমাদের লাবিব তো পুরো প্রেমে দেওয়ানা, মজা করে বলল জুনায়েদ। তো বিয়ে করবি কবে? সে যেদিন আমার সামনে আসবে, আবার যদি না আসে তখন জানি না, হালকা গম্ভীর স্বরে বলল লাবিব। এখনো তোর কথাই বল, কাউকে পছন্দ করিস নাকি? পছন্দ করি বললে কম হবে, আমি তার প্রেমে পুরো উল্টে গেছি। ঘুমালে শুধু ওর মুখ দেখি। মেয়ের নাম কি, কোথায় থাকে, কিছুই জানি না। একদিন ভার্সিটিতে দেখেছিলাম, তারপর যত খুঁজেছি পাইনি। কণ্ঠ ভারী হয়ে এলো জুনায়েদের। লাবিব বন্ধুর খাদে হাত রেখে বলল, মন খারাপ করিস না, ভাগ্য চাইলে অবশ্যই পাবি।
দুজনেই টুকটাক আড্ডায় মেতে উঠল। এদিকে 1 ঘন্টা ধরে তায়েব বাথরুমে বসে আছে। বাইরে দাঁড়িয়ে মাহির, তায়েবা আর লামিয়া হইচই করছে, তবুও সে বের হচ্ছে না। উপায় না পেয়ে লামিয়া নিজের রুম থেকে কিছু একটা নিয়ে এলো। কিচেন থেকে লাইটটা হাতে নিয়ে ফিরতেই মাহির আর তায়েবা তার চেহারায় দেখে বুঝে গেল কি হতে যাচ্ছে। তার শয়তানি হাসি দিয়ে সরে দাঁড়ালো। চেয়ারে উঠে লামিয়া বোম জ্বালিয়ে বাথরুমের ফাঁক দিয়ে ছুড়ে দিল। ঠাস করে আওয়াজ হতেই ভেতর থেকে তায়েব চেঁচিয়ে উঠল, আমি বের হয়ে তোদের কি হাল করি শুধু দেখিস। হাসি চেপে মাহির, তায়েবা আর লামিয়া বলল, তাড়াতাড়ি বের হ, অপেক্ষায় আছি। হাসি ঠাট্টা করতে করতে তারা নিচে নামলো। হঠাৎ লাবিবের ঘর থেকে অট্টহাসির শব্দ শুনে দাঁড়ালো। লামিয়া চোখ চকচক করে উঠল। দ্রুত রুম থেকে বোমের প্যাকেট এনে মাহিরের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার সহ্য হয় না বেশি হাসি। মাহির আতঙ্কিত স্বরে বলল, পাগল নাকি? লাবিব ভাই রেগে গেলে আমাদের খবর আছে। কিন্তু লামিয়া পাত্তা দিল না। সরাসরি বাগানে গিয়ে লাবিবের জানালার দিকে বোম ছুটতে লাগলো। ঠাস ঠাস শব্দে পুরো ঘর কেঁপে উঠল। ভেতরে জুনায়েদ চমকে বলল, কিরে ভাই, এই বাড়িতে যুদ্ধ শুরু হলো নাকি? এমন করে বোম নিক্ষেপ করছে কে? লাবিব জানলা দিয়ে উকি মেরে দেখলো লামিয়া একের পর এক বোম ছুড়ছে। চোখ লাল হয়ে উঠল লাবিবের। পাশে পড়ে থাকা মোটা বাঁশের কঞ্চি হাতে তুলে নিল। কিরে ভাই, লাঠি দিয়ে কি করবি? জিজ্ঞেস করলো জুনায়েদ। গরু পিটাবো। গরু আছে বাড়িতে? শুধু গরু না, ছাগল, গাধা, ভেড়াও আছে। দাঁতে দাঁত চেপে বলল লাবিব। দুজনেই বাগানের দিকে এগিয়ে যেতে জুনায়েদের কল আসলো। তাকে এখনই যেতে হবে, তাই লাবিবের থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে 3জন বান্দর লামিয়া, মাহিরা, তায়েবা হাসতে হাসতে পিঠে হাত দিচ্ছে। ঠিক তখনই পেছন ফিরে তায়েবা দেখলো লাবিব দাঁড়িয়ে আছে কঞ্চি হাতে। আতঙ্কে মাহিরকে হাত দিয়ে পিঠে থাপ্পড় দিতেই লাবিবকে দেখে ভয় পেয়ে গেল। লাবিব সরে যেতে ইশারা করতেই দুজন দ্রুত সরে গেল। লামিয়া টেরই পেল না। হঠাৎ পিছন থেকে কঞ্চির বাড়ি খেলো। ব্যথায় চোখ মুখ বুজে পিছন ফিরতেই দেখলো রাগে ফুঁসতে থাকা লাবিব। এত জোরে মারলো যে পিঠ কেটে জামা ভিজে গেছে রক্তে, কিন্তু সেটা কেউ খেয়াল করলো না। লাবিব আরো একটা বাড়ি দিতে লামিয়া দৌড় দিল। লাবিব পিছন থেকে লামিয়াকে ধরে হাত মুচড়ে ধরতেই লামিয়া ব্যথায় কুকড়ে উঠল। লামিয়া উপায় না পেয়ে হাত ছাড়িয়ে লাবিবের হাত কামড়ে ধরলো। তাইবা, মাহির হতবম্ব। তখনই আবি, সাফওয়ান, হামিদা, লামহা, শারমিন, আরিফ, হাফসার, ফারিয়া দৌড়ে এলো। দৃশ্য দেখে সবাই থমকে গেল। লাবিব লামিয়াকে মারতে এগোতে আবির আর সাফওয়ান বাধা দিল। অনেক হয়েছে, ছোট মানুষ একটা ভুল করেছে। তুই বড় হয়েও কেন সব সময় পিছে লেগে থাকিস? তাইবা হঠাৎ চিৎকার করলো। লামিয়ার পিঠ থেকে রক্ত পড়ছে। সবাই তাকিয়ে অবাক। লাবিব রাগ উড়ে গেল লামিয়ার পিঠে রক্ত দেখে, হতবাক হয়ে গেল। এত জোরে মারতে চায়নি সে, কিন্তু লামিয়া কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। বাকি সবাই মিলে লাবিবকে রুমে নিয়ে এলো। লাবিবের দিকে তাকিয়ে আবির মজা করে বলল, সাফওয়ান গাড়ি বের কর, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। সাফওয়ান মিটমিট করে হেসে বলল, হাই হাই, কি বলিস? তাহলে তাড়াতাড়ি চল। লাবিব তাড়াতাড়ি উঠ। লাবিব রেগে সাফওয়ান আর আবিরের দিকে তাকালো। তা দেখে আবির বলল, না মানে কামড়ের ইনফেকশন হতে পারে। লাবিব বিরক্ত হয়ে তাকালো, আমার সাথে মজা করছো? সবাই হেসে উঠল। শেষমেশ আবির মলম লাগিয়ে দিল। একে একে সবাই চলে গেল। লাবিব আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষত দেখলো। দাঁত চেপে বলল, জংলি বিড়াল একটা। বিরক্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তুই জানিস লাবিবের হাতে কত বড় ক্ষত হয়েছে? এভাবে কেউ কামড়ায় কাউকে? কপাট রাগ দেখিয়ে বলল, বড় আপা, তুই আমার বোন হয়ে ওই জলহস্তির পক্ষ নিয়ে কথা বলছিস? বিরক্ত হয়ে বলল লামিয়া। না, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। তাহলে এত কথা বলছিস কেন? ওরা আমাদের অতিথি, কালকেই চলে যাবে। আর তুই লাবিবের সাথে সব সময় লেগে থাকিস। অতিথিদের সাথে এমন আচরণ করা উচিত নয়। বড় আপা, তুই আমার রুম থেকে বের হয়ে যা। তোর এসব কেন? আমার কাছে বিরক্ত লাগছে। নিচ থেকে লতিফা বেগম ডাক দিলেন, হামিদা, হামিদা। লামিয়ার দিকে তাকিয়ে চুপচাপ বেরিয়ে গেল। লাল রঙের পাঞ্জাবি, সাদা লুঙ্গি, মাথায় টুপি, মুখ ভর্তি পান চিবোতে চিবোতে দাঁত বের করে হাসি দিয়ে কথা বলছে লোকটি। বয়স প্রায় 40 থেকে 50 হবে। তোমার কি একটাই মেয়ে? লোকটি বলল, না, আমার 3টা মেয়ে। লতিফা বেগম জবাব দিলেন, তাই একটারে ডাকলা কেন? 3টারে ডাকো দেখি। লতিফা বেগম কিছু না বলে লামিয়া আর লামহাকে ডাকলেন। লামিয়া বিরক্ত হয়ে রুম থেকে বের হলো। রুমের দিকে গেল, সাথে লামহা।
সামনে হামিদা মাথা নিচু করে হাঁটছিল। এভাবে কচ্ছপের গতিতে হাঁটছিস কেন? লামিয়া বলল, তোরা দুজন মাথায় মোড়া দিয়ে আয় সুন্দর করে। হামিদা আদেশ করলো। সাথে সাথে লামহা ওড়না মাথায় দিয়ে নিল, কিন্তু লামিয়া ভ্রুকুসকে মোড়া না দিয়ে সোজা হলরুমের দিকে এগিয়ে গেল। হামিদা লামহা হতাশ চোখে চাওয়াচাওয়ি করে পিছন পিছন গেল। সাফওয়ান আর আবির এইমাত্র বাহির থেকে এলো। হলরুমে ঢুকে দেখলো সবাই বসে আছে, বাড়ির কর্তারা বাদে। ভদ্রলোকটিকে দেখে সাফওয়ান ভ্রু কুঁচকালো। লাবিব কফি নিতে এসেছিল, এমন সময় গোল হয়ে বসা দেখে এগিয়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, সবাই ভেবে বসে আছো কেন? লুবনা বেগম খুশি হয়ে বললেন, ওদের 3 বোনের জন্য সম্বন্ধ এসেছে। লাবিব ছোট করে চোখ সিঁড়ির দিকে তাকালো, দেখলো লামিয়া ধেই ধেই করে নেমে আসছে। পিছনে হামিদা আর লামহা চুপচাপ। লাবিব লামিয়ার মুখ দেখেই বুঝলো কিছু একটা হবে। বিরক্ত হয়ে চোখ ঘুরে আবি সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ানের মুখ অন্ধকারে ঢেকে গেছে। তা দেখে আবিরের হাসি পাচ্ছিল। ঠোঁট চেপে হাসি আটকিয়ে দাঁড়িয়ে রইল। সিঁড়ি থেকে নেমেই সোফায় ধপ করে বসলো লামিয়া। ভদ্রলোক কপাল কুঁচকে তাকাতেই লামিয়া চোখ ছোট ছোট করে তার দিকেই তাকালো। পাশ থেকে লতিফা বেগম ধমকে উঠলেন, লামিয়া, এটা কোন অসভ্যতা? সুন্দর করে বসো। লামিয়া চুপচাপ হেলান দিয়ে বসে রইল। টেবিল থেকে আপেলের টুকরো নিয়ে চিবোতে লাগলো। লতিফা বেগম দীর্ঘশ্বাস ফেলে হামিদাকে দেখিয়ে বললেন, এটা আমার বড় মেয়ে। তারপর লামহার দিকে ইশারা করে, এটা আমার মেজো। আর লামিয়ার দিকে ইশারা করে বলল, এটা আমার ছোট মেয়ে। ভদ্রলোক হামিদা আর লামহার দিকে তাকিয়ে বললেন, মাশাআল্লাহ, দুজনেই অনেক সুন্দর। ওগো, লাইকা ভালো ঘরের পোলা আছে। 2 ভাই। পোলারা বিদেশে থাকে, বিয়ার পর বিদেশ নিয়ে যাবে। সাফওয়ান আর আবিরের মুখ অন্ধকারে ঢেকে গেল। হামিদা লামহা চুপচাপ লামিয়ার দিকে তাকালো। লামিয়া তাদের চোখের ভাষা বুঝে খিলখিল করে হেসে উঠল। ভদ্রলোক চমকে বললেন, এই মাইয়া, তুমি হাসো কেন? টেবিল থেকে আরেকটা আপেল তুলে চিবাতে চিবাতে লামিয়া বলল, যত তাড়াতাড়ি আপদ বিদায় করবেন ততই ভালো। ভদ্রলোক লতিফা বেগমকে বললেন, তোমার এই মায়ার লেগা পোলা আছে। তা শুনে লামিয়া লাফিয়ে উঠল। লাবিব হালকা হাসলো। মাহির তায়েব তাইবা মুখ কুচকে রইল। ভদ্রলোক আবার বললেন, যেহেতু ও কালা, তাই ওর লেগা কালা পোলা আছে একটা। মেলা বড় লোক, কিন্তু গায়ের রং কালা। আগে একটা বুয়া ছিল, গেছে গা। এমনিই তোর ছোট মাইয়া আদব নাই, তার উপর কালা। এইটা পোলারে বিয়ে করলে সুখে থাকবো। লতিফা বেগম আর চোখে তাকালেন লামিয়ার দিকে। লামিয়া শান্ত চোখে তাকিয়ে রইল লোকটির দিকে। তারপর চোখ ঘুরে মাহির তায়েব তাইবাকে ইশারা করলো। তারা বুঝে নিল লাবিব। সবাই দেখলো, কিন্তু চুপ করে রইল। আচমকা সোফা থেকে উঠে দাঁড়ালো লামিয়া। ভদ্রলোক ভয় পেয়ে গেল। আর ভয় পাবেন না, আপনি এত ভালো 3টা সম্বন্ধ নিয়ে এনেছেন, একটু মিষ্টিমুখ না করলে হয়? হেসে বলল লামিয়া। মাহির পিছন থেকে শরবত এনে দিল। লামিয়া শরবতের গ্লাস এগিয়ে দিতে লোকটা নাক ছিটকালো। মুহূর্তেই মাহির ইশারা পেয়ে লোকটাকে চেপে ধরলো। তাই বেশে করলার শরবত ভরে সব ঢেলে দিল তার গলায়। ভদ্রলোক ছটপট করতে লাগলো। সবাই ভয় পেল। লতিফা বেগম ছুটে গিয়ে তাকে ছাড়িয়ে নিল আর লামিয়া মাহির তাইবকে ধমক দিলেন। ভদ্রলোক কাশতে কাশতে বললেন, অসভ্য মায়া, তোরে কোনোদিন কোনো ভালো পোলা বিয়া করবে না। তোর যেই চেহারা, ওই চেহারা কোনো পোলাই নিবে না। বলেই কাশতে কাশতে বেরিয়ে গেল। বাড়ির বাইরে আসতেই ওপর থেকে 1 বালতি আলকাতরা ঢেলে দিল কেউ। লোকটা ভয় পেয়ে লাফিয়ে উঠল। পিছন থেকে সাফওয়ান, আবির, হামিদা, লামহা, মাহির, তায়েব, লাবিব সবাই মুখ চেপে হাসলো। লামিয়া শান্ত চোখে বলল, আজ আলকাতরা দিলাম, দ্বিতীয়বার বাড়ির আশেপাশে দেখলে এসিড দিব। লোকটা ভয়ে বলল, আমার ভুল হয়েছে, আমি আর আহম নাই বাইতে। অসভ্য মাইয়া শিলা বইলায় পালিয়ে গেল। লতিফা বেগম রেগে লামিয়ার গালে থাপ্পড় মারলেন। সবাই অবাক। তোর এসব ফালতু কাজে আমি খুব বিরক্ত। আমি আর পারছি না, বিরক্ত আমি, রেগে বললেন লতিফা বেগম। পাশ থেকে রাশেদা বেগম বললেন, মেয়েটার দোষ নাই, কি সব কথা শুনিয়ে গেল লোকটা। লতিফা বেগম চিৎকার করে উঠলেন, ঠিকই তো বলেছে লোকটা, কে বিয়ে করবে ওকে? না আছে রূপ, না আছে আদব। চোখের সামনে থেকে সরে যা, তোকে জন্ম দেওয়ায় পাপ হয়েছে আমার, বলেই চলে গেল। লামিয়া বাঁকা হাসি হাসলো। হামিদা লামহা তার হাত ধরতে গেল। লামিয়া হাত ছাড়া দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। লাবিব চুপচাপ তাকিয়ে রইল। সাদা জামায় এখনো পিঠে রক্ত শুকিয়ে দাগ হয়ে আছে। চারিদিকে পিনপতন নীরবতা। দুপুর থেকে বাড়ির কেউ আর হেসে কথা বলেনি, যেন
সারা বাড়ি নীরবতা নেমে গেছে পুরো বাড়িতে। দিন কেটে রাত নামলো, তবুও কেউ লামিয়ার টিকিটা পর্যন্ত খুঁজে পেল না। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই, লামিয়া বাদে। চারপাশে পিনপতন নীরবতা। বাড়ির কর্তারা তাকিয়ে দেখলো মাহির, তায়েবা মাথা নিচু করে বসে আছে। হামিদ সাহেব গলা খাকেরে দিয়ে বললেন, তোমরা এখানে, কিন্তু তোমাদের সর্দার কোথায়? কেউ কোনো উত্তর দিল না। সবাই মাথা নিচু করে বসে রইল। হামিদ সাহেব এবার হামিদার দিকে তাকালেন। হামিদা, কি হয়েছে আম্মা? কোনো সমস্যা হয়েছে? আর লামিয়া কোথায়? হামিদা মাথা তুলে বাবার দিকে তাকালো। এক নজরে বোঝা গেল কিছু একটা ঘটেছে। চুপচাপ খাবার ছেড়ে উঠে লামিয়ার রুমের দিকে গেল হামিদ সাহেব। সবাই তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলল না। রুমের দরজা হালকা ধাক্কা দিতে দরজা খুলে গেল। ভেতরটা অন্ধকারে আচ্ছন্ন। তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দেখলেন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে লামিয়া। ভ্রুকুসকে সামনে গিয়ে কয়েকবার ডাক দিলেন, লামিয়া। কোনো সাড়া নেই। কাঁথা সরাতেই দেখা গেল গালে হাত রেখে ঘুমিয়ে আছে। গালে হাত দিয়ে চমকে উঠলেন। শরীর গরম, জ্বর এসেছে। হালকা ধাক্কা দিতে পিটপিট করে চোখ খুলল লামিয়া। হালকা হাসি দিয়ে বলল, বাবা তুমি কখন এলে? তোমার জ্বর এসেছে কিভাবে? আর সারাদিন না খেয়ে আছো কেন? আসো, চলো খাবার খাবে। খিদে নেই বাবা, আমার অনেক খিদে লেগেছে। তুমি যদি না খাও আমিও খাবো না। তোমার সাথে একসাথে সবাই খাবো। নিচে সবাই বসে আছে, এসো। বাবার কথা ফেলতে পারলো না লামিয়া। আস্তে ধীরে বাবার হাত ধরে হাঁটতে লাগলো। সিঁড়ি দিয়ে নামার সময় বাবা মেয়েকে দেখে সবার মুখে হাসি ফুটলো। চেয়ারে বসতে ব্যথায় চোখ কুঁচকে ফেললো লামিয়া। সেটা দেখে লাবিব বুঝলো, কিন্তু কিছু বলল না। লতিফা বেগম খাবার বের করে দিতে লাগলেন। হামিদ সাহেব বললেন, লতিফা খাওয়া শেষে ওকে একটা জ্বরের ওষুধ দিও, অনেক জ্বর এসেছে। জ্বরের কথা শুনে লতিফা সব রাগ গায়েব। কপালে হাত রেখে বললেন, কিভাবে জ্বর এলো বলিসনি কেন? লাবিব, তায়েবা, সাফওয়ান, হামিদা, লামহার, আবির সবার কাছে স্পষ্ট হয়ে গেল কেন জ্বর এসেছে। লাবিব অপরাধী চোখে তাকালো লামিয়ার দিকে, কিন্তু লামিয়া ফিরেও দেখলো না। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। সকাল 9:30। নাস্তা শেষে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো লামহা। বোরখা পরে, হিজাব পরে, ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হলো। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সামনে গাড়ি নিয়ে দাঁড়ালো আবির। চশমা ঠিক করে চোখ কুঁচকে তাকালো লামহা। গ্লাস নামিয়ে আবির বলল, ভার্সিটিতে যাচ্ছিস? চল, আমি নামিয়ে দেই। কিছু ভেবে রাজি হলো লামহা। গাড়িতে বসে ব্যাগ থেকে বই বের করে মুখ গুজে রাখলো। আবির আর চোখে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, সারাদিন বইয়ে মুখ ডুবিয়ে রাখিস, এত কি পড়িস তুই? শান্ত চোখে একবার আবিরের দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল লামহা। আবির বিরক্ত হয়ে গাড়ি ঘুরানো উল্টো পথে। চমকে ওঠে লামহা, বলল, আরে এটা তো ভার্সিটির রাস্তা না। কোনো উত্তর দিল না আবির। চালিয়ে যেতে লাগলো। ভয় পেয়ে এলো লামহা। বলল, গাড়ি থামান। একটা নিরিবিলি জায়গায় গিয়ে গাড়ি থামালো আবির। চারপাশে কোনো মানুষ নেই। আতঙ্কিত চোখে তাকিয়ে লামহা বলল, এটা কোথায় নিয়ে এসেছেন? আমাকে ভার্সিটিতে দিয়ে আসুন প্লিজ। চোখে চোখ রাখলো আবির। লামহা অস্থিরতা বাড়ালো। শুকনো ঢোক গিলে বলল, আবির ভাই এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। আবির বেশ হাসি পাচ্ছিল, কিন্তু থামিয়ে চুপচাপ তাকিয়ে রইল। এই নিরিবিলি জায়গায় এমন কি করতে এসেছি? তুই আমার কথা শুনিস না, তাই ভেবেছি তোকে এখানেই মেরে নদীতে ভাসিয়ে দিব। অসহায় চোখে তাকালো লামহা। এবার হেসে উঠল আবির। হাসছেন কেন? তোর চেহারা দেখে ভীষণ হাসি পাচ্ছে। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল লামহা। মুচকি হাসলো আবির, তারপর শান্ত কণ্ঠে বলল, আমাকে মিস করেছিলি? শান্ত কথায় চমকে তাকালো লামহা। আপনাকে মিস করব কেন? মানে একবারও মনে পড়েনি আমার কথা? উহু। চুপ করে তাকিয়ে রইল আবির। কিছুক্ষণ পর বলল, কাউকে ভালোবাসিস? কোনো রিলেশনে গিয়েছিলি বা আছিস কোনো রিলেশনে? চোখে চোখ রেখে লামহা বলল, হ্যাঁ একজন আছে, তাকে আমি অনেক ভালোবাসি। কথাটা শুনে শ্বাস নিতে ভুলল আবির। বুকের ভেতর চিনচিনে ব্যথা। ঠোঁটে জোরে করে হাসি টেনে বলল, ও বলে দৃষ্টি সরিয়ে নিল। যাকে এত বছর ভালোবেসে এসেছে, যার জন্য অপেক্ষা করেছে, সে নাকি অন্য কাউকে ভালোবাসে। চোখ ঝাপসা হলো আবিরের। কান্না চেপে রেখে গাড়ি ঘোরালো ভার্সিটির দিকে। লামহা আবিরের তাকিয়ে চুপচাপ বয়ে মুখ গুজে বসে রইল লামহা। কেউ আর কোনো কথা বলল না। লতিফা, রাশেদা, তাহমিনা, মনিরা, লুবনা, সাবরিনা, হালিমা, ফিরোজা বেগম সবাই মুখ ভার করে বসে আছে। আজ খান পরিবারের সবাই ইসলাম বাড়ি ছেড়ে নিজেদের বাসায় উঠে যাবে। যদিও ইসলাম বাড়ি ঠিক সামনেই খান বাড়ি, তবুও তারা কেউ কাউকে ছেড়ে যেতে থাকতে চায় না।
এ নিয়ে সবার মন খারাপ। ঠিক তখনই বাড়ির গেট দিয়ে ঢুকলো কালো রঙের একটি গাড়ি। এদিকে কেবল ঘুম থেকে উঠে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল লামিয়া। বাড়ির ভেতরে অচেনা গাড়ি ঢুকতে দেখে চোখ ছোট করে নিচের দিকে তাকালো। গাড়ি থেকে নামলো এক অতি সুন্দরী রমণী। ধবধবে ফর্সা গায়ের রং, গায়ে রয়্যাল ব্লু শার্ট আর ক্রিম রঙের প্যান্ট, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে হালকা নুড লিপস্টিক, একেবারে ঝলমলে সৌন্দর্য। তার পেছনে নেমে এলো কালো স্যুটবুট পরা একজন লোক, দেখে মনে হচ্ছে বডিগার্ড। লামিয়া বারান্দার রেলিংয়ে বসে ভ্রু উঁচিয়ে তাকালো। দেখলো লাবিব হাসি মুখে এগিয়ে এসে মেয়েটির সাথে হাত মেলাতে চাইলো, কিন্তু মেয়েটি উত্তেজিত হয়ে সরাসরি লাবিবের গলায় ঝাঁপিয়ে পড়ে গালে চুমু খেলো। লাবিব বিরক্ত হয়ে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটি নাছোড়বান্দা। লাবিব আশেপাশে তাকিয়ে ওপরে তাকাতেই তার চোখ পড়লো লামিয়ার দিকে। ব্রাশ হাতে বসে আছে লামিয়া। এক মুহূর্ত তাকিয়ে ছায়া বলে মুখ বাঁকিয়ে চলে গেল। তা দেখে লাবিব বিরক্ত গলায় বলল, লিভ মাই থ্রোট। লাবিবের কণ্ঠ শুনে মেয়েটি ছেড়ে দিয়ে বলল, কালকে তো বললে আজ বাসা ছেড়ে চলে যাবে, এখনো এখানে কেন? হ্যাঁ, একটু পরেই যাব। আসো এখন, বলেই মেয়েটিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। লুবনা বেগম চোখ কুঁচকালো। এই মেয়েটিকে তিনি একেবারেই পছন্দ করেন না। সব সময় লাবিবের আশেপাশে ঘেঁষাঘেঁষি করে, এসব তার একদম সহ্য হয় না। ভেতরে ঢুকে মেয়েটি লুবনা বেগমকে জড়িয়ে ধরলো। লুবনা বিরক্ত হয়ে কিছু বললেন না। লাবিবও বুঝতে পারলো তার মা এই মেয়েকে পছন্দ করে না, এটাও সে জানে। তারপরেও কিছু বলল না। এদিকে রাশেদা বেগম সাবরিনাকে ফিসফিস করে বললেন, মেয়েটা তো খুব সুন্দর, বিদেশি নাকি? কে? সাবরিনা বেগম কপাল কুঁচকে উত্তর দিলেন, চিনলে না নাকি? আবিরের বাবার বন্ধুর মেয়ে। আমার সাথেই তো দেশ ছেড়েছিল, বিদেশে পড়াশোনা করেছে, লাবিবের সাথেই পড়তো। সবাই ধীরে ধীরে পরিচিত হলো। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো লামিয়া। বলল, মা খেতে দাও, খুব খিদে পেয়েছে। লতিফা বেগম হেসে মনিকার দিকে তাকিয়ে বললেন, অনেক দূর থেকে এসেছো, এসো বসো, খাও। তারপর লাবিবের দিকে তাকিয়ে বললেন, তুইও তো এখনো খাসনি, ওকে নিয়ে একসাথে খেতে বস। লামিয়া মায়ের এসব আদিক্ষেতা থেকে বিরক্ত হয়ে টেবিলে বসলো। খাওয়ার সময় জিজ্ঞেস করলো, মা মাহির, তাইবা কোথায়? তুই ছাড়া সবাই কলেজ ভার্সিটিতে চলে গেছে। লামিয়া চুপ করে ফোন বের করে মাহিরকে কল দিল। একবার রিং হয়ে কেটে গেল। বিরক্ত হয়ে ফোন পাশে রেখে খেতে লাগলো। এরপর টেবিলে এসে বসলো লাবিব আর মনিকা। মনিকা লামিয়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো, কিন্তু লামিয়া সেদিকে খেয়াল নেই, দিব্যি খেতে ব্যস্ত। মনিকা হঠাৎ বাঁকা হাসি দিয়ে বলল, ও মাই গড, এটা সেই কালো মেয়েটা না? কুচকুচে কালো, মোটা ছিল, এখন কিভাবে স্লিম আর গায়ের রং বাদামি হলো? লাবিব শান্ত চোখে তাকালো মনিকার দিকে। তারপর আবার সামনে তাকিয়ে দেখলো লামিয়া ফোনে ব্যস্ত থেকে দিব্যি খেয়ে যাচ্ছে। সে কিছুই শুনছে না, যেন কিছুই যায় আসে না। এতে লাবিবের ভ্রু কুঁচকালো। তারপর গম্ভীর গলায় বলল, চুপচাপ খাও মনিকা। মনিকা পরোটার দিকে তাকিয়ে মুখ বিকৃত করে বলল, ইয়াক, তেলে ডুবানো, আমি এগুলো খাবো না। তুমি আমার জন্য অন্য কিছু আনো প্লিজ, ডায়েটে আছি। লাবিব শান্ত গলায় উত্তর দিল, এটা খেলেও কিছু হবে না, তাহলে তুমি খাইয়ে দাও। তুমি খাইয়ে দিলে আমি বিষও খেতে রাজি। এটা বলেই বাঁকা হেসে লামিয়ার দিকে তাকালো মনিকা। লাবিব চুপচাপ পরোটা ছিঁড়ে খাওয়াতে লাগলো মনিকাকে। মনিকা একটানা কথা বলছে আর লাবিব হুহা করছে। মাঝে মাঝে আর চোখে লামিয়ার দিকে তাকাচ্ছে। লামিয়া দিব্যি খেতে ব্যস্ত। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার মাথা ব্যথা নেই। মনিকা হঠাৎ বলে উঠল, ও মাই গড, তোমার হাতে এমন কামড়ের দাগ কেন? এত বিশ্রী কামড় কে দিয়েছে? লাবিব চমকে উঠল। আর চোখে দেখলো লামিয়া খাওয়া শেষ করে উঠে যাচ্ছে। লাবিব গম্ভীর গলায় উত্তর দিল, জংরি বিড়াল কামড়েছে, বেশি কিছু না। মনিকা তা বিশ্বাস করে বলল, ও গড, ইঞ্জেকশন নিয়েছো তো? হুঁ। মনিকা আর কিছু না বলে খেতে লাগলো। খাওয়া শেষে লামিয়া গেল হল রুমে। একা একা ভীষণ বিরক্ত লাগছিল। সোফায় লম্বা হয়ে শুয়ে মাহিরকে মেসেজ দিতে গিয়েই হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসলো। অবাক হলো লামিয়া, এ নাম্বার তো একেবারে প্রাইভেট। মাহির, তাইবা, হামিদা আর লামহা ছাড়া কারো কাছেই নেই। তাহলে এলো কোথা থেকে? কৌতূহল নিয়ে মেসেজ খুললো। লেখা ছিল, ওহে বালিকা, তোমার প্রেমে উল্টে পড়ে গিয়েছি, তুলে নাও আমায় তোমার বুকে। লামিয়া মেসেজ দেখে তার রাগ হলো। বিরক্ত হয়ে রিপ্লাই দিল, তাহলে উল্টেই পড়ে থাক শালা, বলে ব্লক করে দিল নাম্বার। মেজাজ খিটখিটে নিয়ে সোফা থেকে উঠতেই সবাই হলরুমে চলে এলো। খানবাড়ি চলে যাবে বলে ইসলাম বাড়ি সবাই এগিয়ে দিতে এসেছে। শারমিন, ফারিয়া, হাফসা এসে লামিয়ার দুই বাহু জড়িয়ে ধরলো। কি হয়েছে, এভাবে ধরেছো কেন? অবাক হয়ে বলল লামিয়া। শারমিন মুচকি হেসে বলল, চল আমাদের সাথে। একা বাড়িতে কি করবি? তুই থাকলে আমাদেরও ভালো লাগবে।
লামিয়া যেতে চাইছিল না, কিন্তু মায়ের ধমকে শেষমেশ খানবাড়িতে যেতে হলো। খানবাড়িতে এসে স্তব্ধ হয়ে বসে আছে লামিয়া। শারমিনরা একটার উপর একটা কথা বলতেই আছে। লামিয়াকে চুপচাপ থাকতে দেখে হাফসা বলে উঠল, লামিয়া কি রে, এমন চুপচাপ বসে আছিস কেন? লামিয়া বাঁকা হাসি দিল। ঠিক তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো লাবিব আর মনিকা। মনিকা শক্ত করে লাবিবের হাত জাপটে ধরে আছে। শারমিন মনিকাকে দেখে বলল, আরে আসো আসো মনিকা, আমাদের সাথে আড্ডা দাও। লাবিব লামিয়ার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে শারমিনকে বলল, আজ থেকেও ও তোর রুমে থাকবে। শারমিন ছোট ছোট চোখ করে বলল, মানে? লাবিব বিরক্ত নিয়ে বলল, মনিকার সাথে তুই রুম শেয়ার করবি যতদিন মনিকা এখানে আছে, আর 2 মাস পরে মনিকা আমার সাথে চলে যাবে, তাই এই 2 মাস অ্যাডজাস্ট করে নে। শারমিন মাথা নেড়ে হ্যাঁ বলল। লাবিব কিছু না বলেই চলে গেল। মনিকা শারমিনের রুমে ঢুকে নিজের জামা কাপড় ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখতে লাগলো। শারমিন, হাফসার ফারিয়া বিরক্ত চোখে মনিকার দিকে তাকালো। তারপর ওরা লামিয়ার দিকে তাকাতে দেখলো লামিয়া ভ্রু যে তাকিয়ে আছে। তা দেখে শারমিন ফিক করে হাসি দিল। লামিয়া বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। এর মধ্যেই লামিয়ার ফোনে কল আসলো, মাহিরের কল। ফোন কানে দিতে দাঁড়াতেই, হারামজাদা কোথায় গিয়ে মরেছিস আজকে? মাহির হাসি গোপন করে বলল, ভাই একটা কাজে গিয়েছিলাম। তুই কোথায়? লামিয়া বলল, খানবাড়িতে আছি। মাহির ভ্রুকুসকে বলল, তুই ওই বাড়িতে কি করছিস? লামিয়া শারমিনদের দিকে তাকিয়ে বলল, পরে বলবো, তুই দাঁড়া আমি আসছি। বলেই কল কেটে দিল। তারপর শারমিনের দিকে তাকিয়ে বলল, শারমিন আপু, এখন আমাকে যেতে হবে, পরে আবার আসবো। শারমিন বলল, আর একটু থাক। লামিয়া মাথা নেড়ে বলল, না আপু, আজকে ম্যাচ আছে, অনেক কথা হবে। বলেই সে বেরিয়ে গেল খানবাড়ি থেকে। প্রতিদিনের মতো ক্লাস শেষ করে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে হামিদা। আজকে ক্লাস শেষ হতে একটু বেশি দেরি হয়ে গেছে। হঠাৎ একটা বাইক এসে থামলো তার সামনে। ভয়ে পিছিয়ে গেল হামিদা। সামনে তাকাতে দেখলো তার ক্লাসের একটা ছেলে, নাম নয়ন। তাকে দেখে বিরক্ত হলো সে। কিছুদিন ধরে এই ছেলেটা তার পিছনে লেগে আছে। হামিদা জান, এই রোদ্রে গাড়ির জন্য দাঁড়িয়ে আছো বুঝি? হামিদা বিরক্ত হয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। নয়ন দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে রাস্তা আটকালো। হামিদা রেগে বলল, সমস্যা কি? রাস্তা আটকে আছেন কেন? সরুন সামনে থেকে। নয়ন ঠোঁট বাঁকিয়ে বলল, আমার কথা না শুনলে তোমাকে যেতে দিব না। হামিদার আগে সাইড দিয়ে যেতে যাবে, এর আগে নয়ন তার হাত ধরে ফেললো। হামিদার আগে কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা জোরালো বাড়ি খেলো নয়ন পিঠে। ব্যথায় হাত চেপে ছেড়ে বসে পড়ল। হামিদা অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখলো ক্রিকেট ব্যাট হাতে দাঁড়িয়ে আছে লামিয়া। হাতে থাকা ঘড়ি খুলে দিয়ে হামিদার হাতে ধরিয়ে দিল। হামিদা বুঝলো লামিয়া এখন কি করতে যাচ্ছে। বাধা দিতে চাইলো, কিন্তু লামিয়া ছাড়া দিয়ে তাকে হাত ছড়িয়ে দিল। তারপর সামনে গিয়ে এলোপাথারি ব্যাট দিয়ে পেটাতে লাগলো নয়নকে। মাহির দৌড়ে এসে লামিয়াকে জোর করে সরিয়ে নিল। সুযোগ বুঝে নয়ন বাইক নিয়ে পালালো, কিন্তু লামিয়ার রাগ তখনও থামছে না। দূরে দাঁড়িয়ে দুজন অনেকক্ষণ ধরে পুরো দৃশ্যটা দেখছিল। রাসেল হা করে তাকিয়ে থেকে গিলতে গিলতে বলল, ভাই মায়া তো জল্লাদ। জুনায়েদ মুস্কি হেসে বলল, এমন মেয়ে আমার পছন্দ। রাসেল কষ্টের গলায় বলল, ভাই আপনি দেখছেন ওর রাগ? সেদিন আমাকে এক কিক মেরেছিল, এখনো ব্যথা পাই কথাটা মনে পড়লে। জুনায়েদ বিরক্ত হয়ে বলল, তুই খুবই দুর্বল, তাই মেয়েদের কিক খেয়ে কাত হয়ে গেছিস। দাঁড়া, তোর জন্য কলিকাতা হারবাল অর্ডার করছি কালকে। রাসেল ঠোঁট উল্টে আস্তে করে বলল, ভাই আপনি এই মায়ার প্রেমে একদম অন্ধ হয়ে গেছেন। জুনায়েদ হালকা হাসি দিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। কল রিসিভ করে বলল, তাড়াতাড়ি আয়, আমি অপেক্ষা করছি। বলেই কল কেটে সামনে তাকালো, কিন্তু দেখলো লামিয়া নেই। আপা তুই বাসায় চলে যা, গম্ভীর গলায় বলল লামিয়া। হামিদা রেগে উঠল, তোকে একা রেখে আমি কোথাও যাব না। আপা আমার খেলা আছে, তোকে খেলতে হবে না, চল বাসায়। আপা তুই বাসায় যা, আজকে আমার ফাইনাল ম্যাচ আছে। হামিদা অবাক হয়ে বলল, ম্যাচ মানে? তুই ছেলেদের সাথে ক্রিকেট খেলবি? লামিয়া ছোট ছোট চোখ করে বলল, তোর মনে হয় আমি ছেলেদের সাথে ক্রিকেট খেলবো? মেয়েদের টিমের সাথে আমার ম্যাচ। হামিদা খুশি হয়ে বলল, তাহলে আমিও তোর ম্যাচ দেখবো। আচ্ছা, বিরক্ত মুখে বলল লামিয়া। ঠিক তখন পেছন থেকে আওয়াজ ভেসে এলো, আমরা এসে গেছি। হামিদা আর লামিয়া পিছনে তাকাতেই দেখলো মাহির, তায়েব, তাইবা আর সাফওয়ান, শারমিন সবাই দাঁড়িয়ে আছে। হামিদা অবাক হয়ে বলল, আপনি এখানে? সাফওয়ান হাসি দিয়ে বলল, তুইও এখানে? আমি জানতাম না, আসলে আজকে লামিয়ার ম্যাচ আছে। তাইবা বলল, তাই আমরা সবাই দেখতে আসছিলাম। লামিয়া বিরক্ত মুখে বলল, হয়েছে তোমাদের গল্প, এবার চলো। সবাই একসাথে এগিয়ে গেল মাঠের দিকে। সময়টা 3:20। আকাশে মেঘ জমেছে, শু শু বাতাস বইছে চারিদিকে। মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে প্রচন্ড বৃষ্টি নামবে।
এখনো ক্রিকেট ম্যাচ শুরু হয়নি। মাঠের একপাশে বসে আছে হামিদা, সাফওয়ান, মাহির, তায়েব, আবির, শারমিন, ফাহিম, লামহা, ফারিয়া, হাফসা, রাশেদ আর আরিফার জাহিদ। সবাই এক্সাইটেড হয়ে বসে আছে, চোখ মাঠের দিকে। একে একে খেলোয়াড় নামতে দেখছে তারা। মাঠের চারপাশ থেকে ভেসে আসছে চিৎকার, হইচই। বিশেষ অতিথিদের আসনে বসে আছে জুনায়েদ আহমেদ, ভার্সিটির নেতার ভাই বলে কথা। ফোনে কথা বলতে বলতে হঠাৎ মাঠের দিকে চোখ যেতেই কথা আটকে গেল জুনায়েদের। স্কাই ব্লু রঙের একটা কামিজ পরে ওড়না কোমরে পেঁচিয়ে রেখে মাথায় ক্যাপ দিয়ে হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া আর তার টিম। জুনায়েদ হা করে তাকিয়ে রইল লামিয়ার দিকে। চারপাশে তাকিয়ে দেখলো সবাই শুধু গেঞ্জি আর ট্রাউজার পরে খেলছে, আর লামিয়া একেবারে আলাদা। এদিকে ভার্সিটির গেট থেকে সাদা রঙের একটা গাড়ি প্রবেশ করতেই জুনায়েদ উঠে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই লাবিবকে দেখে বলল, এতক্ষণ লাগে তোর আসতে? লাবিব হেসে বলল, সরি ইয়ার, দেরি হয়ে গেল। তখনই গাড়ি থেকে নামলো মনিকা। লাবিব মনিকাকে নিয়ে অতিথিদের আসনে গিয়ে বসলো, কিন্তু সে এখনো লামিয়াকে দেখেনি। এসেই ফোন হাতে নিয়ে কি যেন কাজে ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ খেলা শুরু করার সিগন্যাল দিতে রাসেল মাইক নিয়ে দাঁড়ালো। খেলা শুরু হলো। টসে জিতলো লামিয়াদের টিম। সবার আগে লামিয়াদের টিম বোলিং করবে আর তাদের অপর টিম ব্যাট করবে। ম্যাচ শুরু হলো। লামিয়া হাতের বল তায়েবাকে দিল। তায়েবাও এই ম্যাচে আসে, সে বোলিং খুব ভালো পারে। তায়েবা হাতে বল নিয়ে বল করার জন্য রেডি হয়। তার সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে তাদের অপর টিমের একটি মেয়ে। তায়েবা বল ছুটতে মেয়েটি জোরে ব্যাট চালালো, বল উড়ে গেল। লামিয়াদের টিমের মেয়ে দৌড়ে ক্যাচ ধরতে সবাই চিৎকার করে উঠল, আউট। হামিদারা সবাই একসাথে চিৎকার করে উঠল। মাহির লামিয়া বলে চিৎকার করে উঠল। নাম ডাক শুনতে লাবিব চমকে সামনের দিকে তাকিয়ে হা হয়ে গেল। এতক্ষণ সে এভাবে খেয়ালই করেনি এই মেয়ে ভার্সিটিতে ক্রিকেট খেলছে। তা দেখে লাবিব চোখ বড় বড় হয়ে গেল। জুনায়েদ হাঁ করে লামিয়ার খেলা দেখছে। খুব হট্টগোল লড়াই হচ্ছে দুই টিমের সাথে। একে একে সবাই আউট। তারা অনেক অল্প রান করেছে। এইবার লামিয়াদের টিমের পালা। একে একে তারা ভালোই খেলছে, একের পর এক রান নিয়েই চলেছে। আর মাত্র এক রান নিলেই লামিয়াদের টিম জিতে যাবে। লামিয়া বেশ সিরিয়াস এই ম্যাচে। হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। চারপাশ অন্ধকার হয়ে গেল মেঘে ঢেকে। বৃষ্টি নামতে সবাই খুশি হয়ে উঠল। লাবিব অবাক হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সামনে থেকে বল আসতে চোখ বুজে এক শট করলো। অপর টিমের মেয়েরা বল ক্যাচ ধরতে যাবে, তখনই কাদায় পিছলে ধপ করে পড়ে গেল। বল উড়ে ছয় হতেই চারপাশ থেকে চিৎকার করে উঠল সবাই। জুনায়েদ হাততালি দিতে দিতে দাঁড়িয়ে গেল। বৃষ্টিতে ভিজে সবাই একাকার হয়ে গেছে, কারো খেয়াল নেই। রাসেল মুখ দিয়ে সিটি বাজিয়ে উঠল। লাবিব হা করে তাকিয়ে রইল। শারমিন, হামিদা, মাহির, তায়েব, সাফওয়ান, আবির, লামহা, ফাহিম, ফারিয়া, হাফসা, রাশেদ, আরিফ, জায়েদ সবাই দৌড়ে মাঠে এসে বিজয় উল্লাস করছে। লাবিব দূরে থেকে দাঁড়িয়ে সবাইকে দেখে আবার অবাক হলো। সবাই তাহলে এখানেই ছিল? মনিকা মুখ বাঁকিয়ে বলল, আরে এটা লামিয়া না? ও গড, সেই সালোয়ার স্যুট পরে খেলতে নামে। উফ, ডিসকাস্টিং। লাবিব মনিকার কথায় প্রচন্ড বিরক্ত হলো। কিছু না বলে সামনে তাকাতে দেখলো বৃষ্টিতে ভিজে সবাই মজা করছে। তা দেখে লাবিব মুচকি হাসলো। মঞ্চে ডেকে লামিয়া তার টিমকে ট্রফি দেওয়া হলো। ট্রফি দেওয়ার সময় লাবিবকে খেয়াল করেনি। জুনায়েদ লামিয়ার দিকে হা করে তাকিয়েছিল। লামিয়া তা দেখে চোখ ঘুরিয়ে ট্রফি নিয়ে চলে গেল। জুনায়েদ তা দেখে বাঁকা হাসলো। প্রবল বেগে ঝড় বইছে। বিকেলের ম্যাচ শেষ করে সবাই বৃষ্টিতে ভিজে হইচই করতে করতে খানবাড়ির ছেলেমেয়েরা খানবাড়িতে আর ইসলামবাড়ির ছেলেমেয়েরা ইসলামবাড়িতে প্রবেশ করলো। সবাই এ নিয়ে অনেক বকাও খেলো। লতিফা বেগম রেগে লামিয়ার পিঠে 2 ঘা বসিয়ে দিল। মেয়ে মানুষ কিসের এত খেলা খেলি? সবাই ভাই বোনদের উদ্দেশ্য করে বলে গেলেন, কারো যদি ঠান্ডা বা জ্বর বাঁধে তবে ইচ্ছে মতো খেলাবেন। সব ভাই বোন মাথা নিচু করে মুখ গম্ভীর করে শুনলো, আর যে যার রুমে ফ্রেশ হতে চলে গেল। লম্বা এক শাওয়ার নিয়ে মাথায় গামছা পেঁচিয়ে বেরিয়ে এলো লামিয়া। বিছানায় পিঠ ঠেকিয়ে পা লম্বা করে আরাম করে বসতেই ধপ করে তাইবা রুমে ঢুকলো। তা দেখে লামিয়া ভ্রু নাচালো। বড় চাচি তাদের বাসায় যেতে বলেছে, আমাদের সবাইকে ডেকেছে। নিয়ে আয়, মেজমা তোকে যেতে বলেছে। ওই বাড়িতে যাব কেন এই ঝড়ের বৃষ্টির রাতে? বিরক্ত হয়ে বলল লামিয়া। জানি না, ছোট করে উত্তর দিল তাইবা। আমি যাব না, তোরা যা। বলেই চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তাইবা আর কিছু না বলেই চলে গেল।
কিছুক্ষণ পর লতিফা বেগম টেনে হিসড়ে সবার সাথে লামিয়াকেও খানবাড়িতে পাঠালেন। মায়ের জড়াজড়িতে না পেরে লামিয়া কালো মুখে খানবাড়িতে গেল। রাত 9:45। খানবাড়ির খাবার টেবিলে বসেছে হামিদা, লামহা, রাশেদ, আরিফ, জায়েদ, আবির, সাফওয়ান, ফাহিম, লামিয়া, মাহির, তায়েব, তায়েবা, শারমিন, হাফসা, ফারিয়া, লাবিব আর মনিকা। বাড়ির কর্তার আগে খেয়ে যে যার রুমে চলে গেছেন। পুরো ডাইনিং রুম জুড়ে খিচুড়ির গন্ধ মোমো করছে। এতক্ষণ লামিয়া রেগে থাকলেও খিচুড়ি দেখে রাগ উধাও হয়ে গেল। এই ঝড় বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ির সাথে কষা মাংস থাকলে তো আর কোনো কথাই নেই। চট করে বলে উঠল, ও বড় চাচি, তাড়াতাড়ি আমার প্লেটে আগে দাও। আহা, কি ঘ্রাণ আসছে! ঘ্রাণে আমার খিদে আরো বেড়ে গেল। লামিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। সাবরিনা বেগম হেসে সবার আগে লামিয়ার প্লেটে খিচুড়ি বাড়লেন। আম্মুর হাতে খিচুড়ি আর কষা মাংস ভুনা কি যে মজা হয়, খেয়ে দেখ, খুশি হয়ে বলল শারমিন। লামিয়া কিছু না বলেই চটজলদি খেতে শুরু করলো। ওহো বড় চাচি, অনেক মজা। সাবরিনা বেগম হেসে বললেন, আস্তে করে খামা, যত লাগবে নিয়ে খাবি। লামিয়া মাথা নাড়ল। আজ নাকি ম্যাচে জয়ী হয়ে ফিরেছিস শুনলাম, পিছন থেকে বললেন লুবনা বেগম। লামিয়া মাথা নাড়তে লুবনা বেগম খুশি হয়ে ওর মাথায় হাত বুলিয়ে আদর করলেন। লাবিবের পাশে বসা মনিকা তা দেখে মনে মনে রেগে উঠল। পাশ ফিরে তাকাতে দেখলো লাবিব চুপচাপ বসে খাচ্ছে। আবার চোখ ফিরিয়ে দেখলো লামিয়া তৃপ্তি করে খাচ্ছে। বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল, ও গড, জানেন আন্টি, লামিয়া সালোয়ার কামিজ পরে খেলেছে, খেলার পোশাক ছেড়ে। দেখতে একদমই ভালো লাগেনি, গাইয়া গাইয়া লেগেছে বলেই চোখ উল্টিয়ে ভাব নিল। মনিকার কথায় সবাই বিরক্ত হলো। লামিয়া খাবার রেখে একবার মনিকার দিকে তাকালো। তার গায়ে বেবি পিঙ্ক কালারের নাইট স্যুট। কিছু না বলে আবার খাওয়াতে মন দিল। মাথা নিচু করে কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাবার খাচ্ছে আবির। খেতে আসার পর থেকে সে কারোর সাথে কোনো কথা বলেনি। বিষয়টা কারো চোখে না পড়লেও লামহার চোখ এড়ালো না। লামহা খেতে খেতে আবিরের দিকে তাকালো। তখনই আবির মাথা তুলে তাকাতেই চোখাচোখি হলো। লামহা তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। আবির তা দেখে মলিন হাসলো। হামিদা, তায়েব, লামিয়া, লামহা আর শারমিন পাশাপাশি বসেছে। হামিদার সামনে সাফওয়ান, শারমিনের সামনে রাশেদ, লামহার সামনে আবির আর লামিয়ার সামনে মাহির। তার পাশে তায়েব, সামনে হাফসা, হাফসার পাশে চেয়ারে মনিকা আর তার ঠিক সামনে বসেছে লাবিব। সাফওয়ান টেবিলের নিচে পা দিয়ে হামিদার পায়ে খোঁচা দিচ্ছে। তায়েবা খাওয়া থামিয়ে টেবিলের নিচে তাকাতেই দেখলো সাফওয়ান পা দিয়ে খোঁচা দিচ্ছে আর হামিদার দিকে মিটিমিটি হাসছে। তায়েবা হেসে খাবার খেতে খেতে বলল, সাফওয়ান ভাই, ভুল জায়গায় ভুল নাম্বারে ডায়াল করেছেন, অনুগ্রহ করে সঠিক নাম্বারে ডায়াল করুন। সাফওয়ান কিছু না বুঝে বলল, মানে খোঁচা দিতে চান দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল জায়গায় কেন খোঁচা দিচ্ছেন? দেখে শুনে সঠিক জায়গায় খোঁচা দিন একটু। বিরক্ত হয়ে বলল তায়েবা। তায়েবার কথা বুঝে সাফওয়ান তাড়াতাড়ি পা সরাতে গিয়ে টেবিলে ধাক্কা খেলো। তা দেখে সবাই হেসে উঠল। শারমিন হাসতে হাসতে গলায় খাবার আটকে খেক খেক করে কাশতে লাগলো। রাশেদ তাড়াতাড়ি পানি বাড়িয়ে দিল, কিন্তু শারমিন জেদ করে সেটা না নিয়ে লামহার এগিয়ে দেওয়া পানি নিল। রাশেদ কিছু না বলে খাওয়ায় মন দিল। সবাই তা দেখে কিছু বলল না। হাসি মজায় ভরে উঠল ডাইনিং টেবিল। মনিকা সেটা দেখে রাগে গজগজ করছে, কেউ তাকে পাত্তাই দিচ্ছে না। লাবিবের দিকে তাকিয়ে দেখলো সেও হালকা হেসে খাচ্ছে। তখনই ন্যাকা কণ্ঠে বলল, লাবিব, আমার আর খেতে ইচ্ছে করছে না। লাবিব তাকিয়ে বলল, আর একটু আছে, খেয়ে নাও। মনিকা খুশি খুশি মুখ করে বলল, তাহলে সকালের মতো খাইয়ে দাও। লাবিব কিছু না বলে খাওয়াতে লাগলো। মনিকা বাঁকা হেসে লামিয়ার দিকে তাকালো, দেখলো সে খাবার খাচ্ছে। বাইরে বৃষ্টি তখনও থামেনি। খাবার শেষে সবাই হলরুমে বিশ্রাম নিচ্ছে। হাসি মজায় জমে উঠেছে পরিবেশ। মনিকা লাবিবের একদম গা ঘেঁষে বসেছে, পারে না কোলের ওপর বসতে। লাবিব বিরক্ত হলে মুখে কিছু বলে না। ঠিক তখনই ফোন আসলো। লাবিব উঠে চলে গেল। এদিকে রাশেদ সবার কাছ থেকে বিদায় নিয়ে ভাই বোনদের নিয়ে নিজেদের বাড়ি চলে গেল। বৃষ্টি যেন শপথ করেছে থামবে না। মেঘের গর্জন করছে গুরুম গুরুম করে। ডুপ্লেক্স বাড়ির চারিদিকে কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে, হাতে বড় বড় বন্দুক নিয়ে। ঘুটঘুটে অন্ধকার রুমে জানালার পাশে উদুমকায় দাঁড়িয়ে আছে একজন সুঠাম দেহের পুরুষ। স্যার, একটু খবর পেয়েছি, সে এখন বাংলাদেশে আছে, বলল নিহির। আর স্যার, আর কোনো খবর পাইনি। তাহলে খুঁজে বের করো সে কোথায় আছে আর তার দুর্বলতা কি। আমি তো মানুষের দুর্বলতার জায়গায় আঘাত করতে ভীষণ পছন্দ করি, বলেই বাঁকা হাসলো। জি স্যার, বলে চলে গেল নিহির। নিহির বেরিয়ে যেতে একজন মেয়ে রুমে ঢুকে দরজা আটকে দিল। পুরুষটি এগিয়ে এসে মেয়েটার দিকে তাকিয়ে বলল, নট ইন্টারেস্টেড, গেট আউট। মেয়েটি মুখ ভার করে চলে গেল। আজ রাতে টাকা পাওয়া হলো না তার। পুরুষটি সিগারেট জ্বালালো, ধোঁয়া ছেড়ে দিল, তারপর কিছু ভেবে বাঁকা হেসে বলল,
রাত বাজে 1:10। বাইরে ঝুম বৃষ্টি। বিছানায় শুয়ে ওপাশ থেকে লামিয়া। ঘুম আসছে না তার। শোয়া থেকে উঠে বসলো। বারান্দা দিয়ে বাইরে উকি দিয়ে দেখলো বৃষ্টি এখনো কমেনি। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে রুমের দরজা খুলে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের দরজা খুলতে মেঘের গর্জে উঠলো। সাথে সাথে হাত দিয়ে কান চেপে ধরলো লামিয়া। তারপর এক বুক সাহস নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালো। টিপ টিপে বৃষ্টি তার শরীরে প্রতিটি অঙ্গ ভিজিয়ে দিচ্ছে। সাদা জামা লেপ্টে আছে শরীরের সাথে। ঠান্ডা পানিতে হালকা কেঁপে উঠল সে। ঠোঁটগুলো কাঁপছে। পাখির মতো হাত দুটো মেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। চোখের থেকে নোনা চোখ থেকে নোনতা 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু বৃষ্টির ফোঁটার সাথে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর মেঘের গর্জন শুনে ভয় পেয়ে কান চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। সারাদিন যে মেয়েটা হাসি তামাশা ঝগড়া মারামারি করে কাটায়, সে মেয়ে যে বজ্রপাতে ভয় পায় কে বলবে? না, কেউ জানে না। কারণ লামিয়া কাউকে তার দুর্বলতা দেখাতে চায় না। সবাই ভাবে সে খুব শক্ত আর সাহসী। কিছুক্ষণ বসে থেকে লামিয়া আবার রুমে ফিরে গেল। চারপাশে অন্ধকার থাকায় খেয়াল করলো না কেউ তাকে মন ভরে দেখছিল। লামিয়া চলে যাওয়ার পর সেই পুরুষ হালকা হেসে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিল। ভীতু একটা। নিজের রুমে ফিরে ভেজা জামা কাপড় বদলে ফোন হাতে নিল লামিয়া। সময় তখন 3:30। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, তবুও মুছল না। সেই ভেজা চুলে ঘুমিয়ে গেল। সকাল 8টা বাজতে সবাই উঠে পড়ল। নাস্তা সেরে যে যার কাজে লেগে গেল। সকাল থেকে লামিয়াকে না দেখে মাহির তাইবার তার রুমে এলো। দেখলো নবাবজাদি তখনও ঘুমিয়ে। তাদের দেখে তাইবা বিরক্ত হয়ে টেনে তুলতে গেল, কিন্তু হাত ছুতে কপালে ভাঁজ পড়লো। কপাল গলায় হাত রাখলেই বুঝলো ওর তো জ্বর এসেছে। মাহির এগিয়ে এসে ডাকতে লামিয়া ধীরে ধীরে চোখ মেলে বলল, কয়টা বাজে? মাহির কোনো উত্তর না দিয়ে গম্ভীরভাবে বলল, তোরা তো জ্বর আসলো কিভাবে? লামিয়া হালকা হাসলো। মাঝরাতে ঘুম আসছিল না, তাই বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম ছাদে। তিনজন একসাথে অবাক হয়ে উঠলো। মানে তুই ছাদে গিয়েছিলি মাঝরাতে? মেজমা জানলে কি করবে বুঝেছিস? জানলে কিভাবে? তোরা না জানালে তো আর জানবে না, হেসে উত্তর দিল লামিয়া। ঘড়ি দেখে বলল, 10টা বাজে তো। তোরা নিচে অপেক্ষা কর, ফ্রেশ হয়ে আসছি। মাহির তাইবা বিরক্ত হয়ে বেরিয়ে গেল। ফ্রেশ হয়ে নেভি ব্লু কামিজ পরে নিল লামিয়া। চুল বেনি করে নীল রঙের চিকন বেল্টের ঘড়ি হাতে পড়লো। অন্য মেয়েরা যেখানে শখ করে চুড়ির কালেকশন করে কিনে কিনে সাজায়, সেখানে লামিয়া ঘড়ি কিনে কিনে ভরে ফেলেছে ড্রেসিং টেবিলে ভর্তি নানান রকম লেডিস ঘড়ি। তা দেখে হালকা হাসলো। বিছানায় ফেলে রাখা ভেজা গামছা হাতে নিয়ে বারান্দায় মেলে দিল। মা সেটা বিছানায় দেখলে সর্বনাশ হবে। গামছা মেলতে গিয়ে সামনে তাকাতেই চোখ কুঁচকে গেল। সামনেই খানবাড়ি। লামিয়ার রুমের বিপরীতে লাবিবের রুম। বারান্দায় দাঁড়িয়ে কফির মগ হাতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লাবিব সরাসরি লামিয়ার দিকে। তার পাশেই দাঁড়িয়ে মনিকা। হঠাৎ মনিকা লাবিবের হাত থেকে কফির মগ কেড়ে নিল। যেখানে লাবিব ঠোঁট রেখেছিল ঠিক সেখানে ঠোঁট রেখে কফি খেলো সে। লাবিব কিছুই লক্ষ্য করলো না, সে শুধু তাকিয়ে রইল লামিয়ার দিকে। মনিকার কাণ্ড দেখে লামিয়া বিরক্ত হয়ে বমি করার ভঙ্গি করে ভেতরে চলে গেল। লাবিব সেটা দেখে মনে মনে হেসে উঠল। মনিকা আবার মগটা এগিয়ে দিল। লাবিব ঠান্ডা গলায় বলল, লাগবে না, বলে নিজ রুমে চলে গেল। খান বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছে শফিকুল খান। ছেলেদের নিয়ে তার ভীষণ বিরক্তি। আজকাল যেন কিছুতেই নিয়ম মানে না কেউ। ভ্রু কুচকে কাপটা হাতে নিয়ে চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছিল, তাই দেখছে। ঠিক তখনই বাড়ির দরজায় টিং টিং করে কলিং বেল বেজে উঠল। শফিকুল খান বিরক্ত ভঙ্গিতে উঠে দরজার দিকে গেল। মনে মনে গজগজ করছে, এই সময় আবার কে এলো? দরজা খুলেই ধুম করে ঝড়ের বেগে এক হকার ঢুকে পড়ল। হাঁপাতে হাঁপাতে মুখ ভরা শব্দে বলে উঠল, দুইজন নাই? হঠাৎ এমন আওয়াজে শফিকুল খান চমকে উঠল। আতঙ্কে প্রায় লাফ দিয়ে উঠল সে। বুকে হাত ঢুকে থুতু ছুঁড়ে ভয়ে ভয়ে কাপা গলায় বলল, কোথায়? হকার কোনো বিরক্তি না নিয়ে পটর পটর করে বলল, ঢাকাতে আর নারায়ণগঞ্জে। ভ্রু কুচকে গেল শফিকুল খানের। কণ্ঠ ভারী করে বলল, কিভাবে? হকার আবার পটর পটর করে উত্তর দিল, দলি গণপিটুনিতে একজন আহত, আরেকজন নিহত। আসি, আসসালামু আলাইকুম, বলে যেন ঝড়ের মতো দৌড়ে বেরিয়ে গেল হকার। দরজার সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে রইল শফিকুল খান। কিছুক্ষণ পর ধীরে দরজা লাগিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের আসনে গিয়ে বসলেন। কাপের ভেতর ঠান্ডা হয়ে যাওয়া চায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। নাসির কে? ইন্ডাস্ট্রিজ
কোম্পানির 11 তলা বিল্ডিংয়ে মিটিং রুমে বসে কোম্পানির অনার নাসির কায়সার এর জন্য অপেক্ষা করছে সবাই। সকাল 10টা বাজতে কোম্পানির গেট দিয়ে সারি সারি কালো গাড়ি প্রবেশ করলো। সব গাড়ির গেট খুলে বেরিয়ে এলো কালো পোশাক পরা কিছু লোক। মাঝখানের গাড়ি থেকে দ্রুত পায়ে নেমে গাড়ির দরজা খুলল নিহির। ঠিক তখনই গাড়ি থেকে নেমে এলো সুঠাম দেহের অধিকারী এক পুরুষ। গায়ের রং সাদা, ধবধবে ফর্সা সোনালী রঙের, ঢেউ খেলানো চুল, সাদা শার্ট, ইন করা কালো প্যান্ট, বুকের কাছে বোতাম খোলা থাকায় ধবধবে ফর্সা বুক দেখা যাচ্ছে। বুকে সূর্যের ট্যাটু আঁকা। তাকে কেউ কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে তা নিশ্চিত। পাশ থেকে নিহির বলল, স্যার চলুন, সবাই অপেক্ষা করছে। লোকটি বাঁকা হেসে হাঁটতে হাঁটতে বলল, যে কাজ দিয়েছিলাম সে হয়েছে? জি স্যার হয়েছে, তবে তার দুর্বলতা এখনো পাইনি, খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। লোকটি আর কিছু না বলে মিটিং রুমে চলে গেল। মিটিং রুমে হালকা পাতলা কথাবার্তা চলছিল। অনেক বিরক্ত হয়ে চুপচাপ বসেছিল। কেউ কেউ বারবার ঘড়ি দেখছিল। হঠাৎ দরজা খুলে গেল। দরজার মৃদু শব্দে সবাই স্তব্ধ। দরজা দিতে তাকাতেই ফরমাল পোশাকে নিহির প্রথমে প্রবেশ করলো। তার পিছনে এলেন সেই সুদর্শন পুরুষ। রুমে নিঃশব্দ নীরবতা, সবার চোখে ভয়। তার উপস্থিতি সবার ভিতরে কাঁপন তুলল। আস্তে ধীরে তিনি নিজের চেয়ারে বসে হাত দিয়ে সবাইকে বসতে বলে দিলেন। নিহিরের দিকে তাকিয়ে বললেন, মিটিং শুরু করো। টেবিলে সোজা মাঝ বরাবর বসে তিনি এক এক করে সবার দিকে দৃষ্টি ফেলছিলেন। হঠাৎ নিহির তার হাতে থাকা ফোন বাড়িয়ে দিয়ে তার দিকে। ফোনে কিছু দেখে তিনি রেগে গেলেন। নিজেকে শান্ত রেখে সামনে তাকিয়ে বললেন, মিস্টার ইকবাল, শুনেছি আমার পিঠে আমার শত্রুদের সঙ্গে তাল মিলিয়ে আমাকে ধ্বংস করার চেষ্টা করছেন। ইকবাল সাহেব ভয়ে ঢোক গিলল। লোকটি বাঁকা হেসে বলল, বুঝলেন ইকবাল সাহেব, আমি মানুষটা মোটেও সুবিধার না, আমার দয়ামা নেই, জানেন তো। ইকবাল সাহেব তাড়াতাড়ি পায়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। স্যার, আমার ভুল হয়েছে, আর হবে না, একটা সুযোগ দিন, আমাকে মারবেন না, আমার পরিবার আছে। লোকটি বাঁকা হেসে বলল, মানুষ একই ভুল বারবার করতে পছন্দ করে, সুযোগ দিলে এই সুযোগ ব্যবহার করে পিছন দিয়ে বাস দিবে, তাই না? আমি আপনাকে সুযোগ দিতে পারলাম না বলে নিহিরকে দিয়ে শান্ত চোখে তাকালেন। নিহির প্যান্ট থেকে বন্দুক বের করে কানে কানে কিছু বলল। লোকটি চোখ জলজল করে জ্বলে উঠল। তারপর ইকবাল সাহেবের দিকে তাকিয়ে বললেন, শুনেছি আপনার নাকি সুন্দরী মেয়েও আছে। মেয়ের কথা শুনে ইকবাল সাহেব কান্না করতে করতে বলল, দয়া করে স্যার, আমার মেয়েকে কিছু করবেন না, আমার মেয়ে ছোট, আমি দোষ করেছি, শাস্তি আমাকে দিন। লোকটি বাঁকা এসে বলল, কচি জিনিসে আমার বরাবরই একটু বেশি লোভ থাকে, আর আপনাকে শাস্তি দিতেই হবে। আপনার ভুলে শাস্তি আপনার মেয়েকেও পেতে হবে। ইকবাল সাহেব আর কিছু বলতে পারলো না, কপাল বরাবর শুট করে দিল। রুম ভর্তি মানুষ, ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। ইকবাল সাহেবের দেহ লুটিয়ে পড়তে লোকটি সামনে তাকিয়ে সবাইকে বলল, যে আমার বিশ্বাস ভাঙবে তারও ঠিক এই অবস্থায় হবে বলে বেরিয়ে গেল। পিছনে পিছনে নিহিরও। লোকটি দ্রুত হাঁটতে হাঁটতে বলল, আমাদের ওইখানে দ্রুত যেতে হবে, তাড়াতাড়ি গাড়ি বের করো। গাড়িতে বসে বলল, বাড়িতে ফিরে ইকবাল সাহেবের মেয়েকে যেন আমার বিছানায় পায়। নিহির জি স্যার বলে গাড়ি স্টার্ট দিল। ক্লাস শেষ করে রাস্তা দিয়ে হাঁটছে ইসলাম বাড়ি চার বিচ্ছু। প্রচন্ড গরমে হাঁটতে হাঁটতে বাড়ি যেতে চায় না, কিন্তু লামিয়া, মাহির, তায়েবাকে হাঁটিয়ে বাসায় নিয়ে যাবে। তায়েবা বিরক্ত হয়ে বলল, আমার এনার্জি নেই, আর আমি হাঁটতে পারছি না। মাহির বিরক্ত হয়ে বলল, এভাবে এই গরমে হাঁটলে প্রাণ কখন জানি চলে যায়। লামিয়া মুখে চসূচক শব্দ করে ধুম করে কিল মেরে দিল দুজনের পিঠে। কিল খেয়ে দুজনের মুখ ভোতা করে রাখলো। পাশ থেকে তায়েব হেসে বলল, তোরা দাঁড়া, আমি আইসক্রিম কিনে আনছি বলে রাস্তা পার হয়ে আইসক্রিম আনতে চলে গেল। তায়েবা, মাহির, লামিয়া একটা ছায়ের নিচে দাঁড়ালো। লামিয়া আশেপাশে তাকাতেই চোখ আটকে গেল রাস্তার ওপারে। বাদামি রঙের ছোট কুকুরছানা লাফিয়ে লাফিয়ে খেলছে। তা দেখে লামিয়া হালকা হাসলো, কিন্তু হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ছানাটি দৌড়ে রাস্তার মাঝে এসে পড়ল। দূর থেকে প্রবল বেগে গাড়ি আসছে। ছানাটা ওপরে উঠে গেলে বাঁচবে না ভেবে লামিয়া দৌড়ে চলে গেল, ছানাটিকে সরিয়ে আনলো। গাড়িটি আচমকাই লামিয়ার পায়ের সামনে ব্রেক করলো। মাহির ও তায়েবা তা দেখে চিৎকার করে উঠলো। তায়েবা আইসক্রিম কিনে রাস্তা পার হতে এই দৃশ্য দেখে আইসক্রিম ফেলে দৌড়ে লামিয়ার কাছে এলো। গাড়ি আচমকা ব্রেক করলো।
ড্রাইভার সিটে থাকা নিহির মাথা বাড়ি খেয়ে পিছনে তাকিয়ে বলল, স্যার। গাড়ির মধ্যে বসে লোকটি আইপ্যাডে চোখ বুলিয়ে ইকবাল সাহেবের মেয়েকে দেখছিল। হঠাৎ ব্রেক হওয়াতে তিনি রেগে গেলেন। কি সমস্যা, এভাবে ব্রেক করলে কেন? স্যার, সামনে একটি মেয়ে পড়ে আসছে। লোকটি বিরক্ত হয়ে সামনে তাকাতেই চোখ আটকে গেল শ্যামবর্ণের মেয়েটার দিকে। মেয়েটি রেগে কুকুরছানা কোলে নিয়ে তাদের গাড়ির দিকে তাকিয়ে আছে। ছানাটি আদরে লেপ্টে গায়ে আছে মিশে লামিয়ার কোলে। লোকটি লালসা চোখে তাকালো লামিয়ার দিকে। নীল রঙা কামিজ, বেনি করা চুল, সামনের চুল কপালে এসে পড়েছে অগ্নিদৃষ্টিতে পুরো অগ্নিশিখা। দেখে লোকটি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গাড়ি থেকে নেমে এলো। তাইবা মাহি ততক্ষণে লামিয়ার কাছে দৌড়ে এসে ধমকাধমকি করছে। লোকটি নেমে এসে খুব শান্ত কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? লামিয়া তাইবের পিছন ঘুরে তাকালো। তাইবা মাহির হা করে তাকিয়ে আছে। লামিয়া রেগে সামনে এসে বলল, রাস্তা কি আপনার বাপের যে ওরা ধরা গাড়ি চালাচ্ছেন? সামনে পিছে কাউকে না দেখে মানুষ এভাবে গাড়ি চালায়? লোকটি অবাক হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। কেউ তার গলা উঁচু তো দূরে থাক, চোখ তুলে কিছু বলার সাহস পায় না। এইটুকুনই মেয়ে তাকে কি বলল? এভাবে মনের মধ্যে হাসলো। লোকটি অসহায় কণ্ঠে বলল, সরি, আর হবে না। সানাটা কি আপনার? লামিয়া বিরক্ত হয়ে উত্তর না দিয়ে বলল, শোনেন, বিলাতি ইঁদুর, চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন এখন থেকে। বলেই চলে আসতে নিতেই পেছন থেকে লোকটি বলল, নাসির কায়সার নাম। আপনার নাম কি? লামিয়া পিছন ফিরে তাকালো, তারপর সামনে তাকিয়ে চলে গেল। সে ছেলেদের দিকে তাকাতে বা আজাইরা কথা বলতে পছন্দ করে না। নাসির কায়সার নিচে ঠোঁট কামড়ে নিহিরকে বলল, মেয়েটার খোঁজ নেও। কে অগ্নিশিখা? একদিন না একদিন, একদিন বা এক রাত এই ব্রাউনির সাথে যেভাবেই হোক আমি থাকতে চাই। বলে গাড়িতে উঠে চলে গেল নিজ গন্তব্যে।